আমরা ভবিষ্যতে আমরা নির্দলীয়ভাবে এইটা সমাধান করতে চাই। আমরা যদি সক্ষম না হই, আপনারা মেহরবানি করে সক্ষম হবেন, এটা আমার প্রত্যাশা। আমি এখানে আলোচনায় উত্থাপিত প্রস্তাবের মধ্যে নিম্নকক্ষে 2/3, উচ্চ কক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, এই কথার সাথে আমি এবং আমার দল একমত। এটা হওয়া উচিত, কারণ উচ্চকক্ষ যদি 1/3 আশা করি তাহলে এটা জটিল হয়ে যাবে। এই জন্য নিম্নকক্ষে 1/3, 2/3 আর উচ্চকক্ষে সাধারণভাবে সংখ্যাগরিষ্ঠতা পাইলেই হবে। এটার উপরে ভিত্তি করে পথ চলা উচিত। আর এখানে গণভোটের দরকার নেই। এই কারণেই যারা উচ্চকক্ষে বা নিম্নকক্ষে এমপি হিসেবে সংসদে আসবেন, জনগণ তো তাদেরকে ভোট দিয়ে আনছেন, তো সুতরাং আর গণভোটের জন্য প্রয়োজন হবে বলে আমি আশা করি না। তারপরেও যদি হাউস মনে করে তাহলে দ্বিমত নেই, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়ের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন আছে, এটা আমি প্রত্যাশা করি। আর আশা করি আমি আমার কথাটা উপস্থাপন করতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাই। ধন্যবাদ মাওলানা আতহারী। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব ফজলুর রশিদ ফিরোজ, বাসদের সাধারণ সম্পাদক, এবং এরপরে আপনার পাশে বসে আছেন প্রিন্স ভাই, রহিন হোসেন প্রিন্স, সিপিবি সাধারণ সম্পাদক, তিনি বলবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, কমিশনের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকালবেলা থেকে আমাদের আলোচনা হলো উচ্চ কক্ষ নিয়ে, এখন সংবিধান সংশোধন প্রক্রিয়া। আমাদের মাননীয় সভাপতি বিভিন্ন সময় বক্তাদেরকে বলছিলেন যে আলোচনা আগেরটা কমপ্লিট হয়ে গেছে, এখন পরেরটা সংবিধান সংশোধন, যেহেতু সবগুলোর সাথেই লাগানো আছে, একটার সাথে আরেকটা সম্পৃক্ত আলোচনা করতে গেলে, তখন সেই হিসাবে আলোচনাটা রেফারেন্স হিসাবে আসছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রেও যেই প্রস্তাবগুলো আসছে, উল্লেখিত হয়েছে আলোচনায় উত্থাপিত প্রস্তাব, এমনিতে এখন বিদ্যমান যেটা আছে যে জাতীয় সংসদের 2/3 সদস্য মিলে সংবিধানের সংশোধন করতে পারবে। আর পঞ্চদশ সংশোধনের আগে এখানে দ্বাদশ সংশোধনের যে প্রস্তাবগুলো দেওয়া আছে যে এগুলো সুনির্দিষ্ট বিষয়, এগুলোর জন্য একটা গণভোট লাগবে। তা আমরা যেহেতু আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বলছি আগাগোড়াই যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় এখানে উচ্চকক্ষের প্রয়োজন নাই, তো সেই হেতু জাতীয় সংসদেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এখানে সংবিধান সংশোধনের প্রভিশনটা রাখা, আর যেগুলো বলা হচ্ছে সুনির্দিষ্ট বিষয় সেই ক্ষেত্রে গণভোটের বিধান যেহেতু ফিরে আসছে, পুনরুজ্জীবিত হচ্ছে সংবিধানে, সেই ক্ষেত্রে গণভোটের বিধানটা রাখতে পারে। তবে একটা জিনিস আমি এখানে ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের দলের আলোচনার সময় বলেছিলাম যে এই সংবিধান সংশোধনের ব্যাপারে একটা জিনিস একটু রেস্ট্রিক্টেড করা দরকার, যে 2/3 কেন, যদি সংসদের 300 সদস্য মিলেও মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে যায় তাইলে সেটা করতে পারবে না। এই ধরনের একটা বার রাখা দরকার, কারণ আমাদের অভিজ্ঞতা আছে যে 2য় সংশোধনী এখানে যদিও লেখা আছে মৌলিক অধিকার চ্যাপ্টারে যে এর সাথে অসঙ্গতিপূর্ণ কোনো আইন প্রণয়ন করা যাবে না, কিন্তু 2য় সংশোধনীতে সেটা আবার কাট অফ করা হয়েছে। বলা হয়েছে যে মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ হলেও 2/3 সংসদ সদস্য মিলে এমন ধরনের আইন প্রণয়ন করা যাবে। সেই জিনিসটা এখানে একটু রেস্ট্রিক্ট করা দরকার, যে 300 জন মিলেও পারবে না, 200 জন কেন, 300 জন মিলেও মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না জাতীয় সংসদে, এই বিধানটাও এখানে যুক্ত করা দরকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ফজলুর রশিদ ফিরোজ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব রহিন হোসেন প্রিন্স, সিপিবি সাধারণ সম্পাদক, এবং এরপরে জনাব তারেক কি বলবেন? আপনি একটা নোট পাঠিয়েছেন, আপনি কথা বলবেন? আচ্ছা, সাধনা মহল কথা বলবেন। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় এই বিষয়ে আমি খুব বেশি সময় প্রয়োজন নাই, কিন্তু কথাটা মানে একটু পরিবেশটা বোঝার জন্যই কথাটা বলা আর কি। সাধারণভাবে আমি ব্যাখ্যায় যাচ্ছি না, যেটা আমরা জানি যে আমরা মানে কি বলবো, একটা সংবিধান তো আর হঠাৎ করে আসে না, এবং তার মূলনীতিগুলো অনেক বিবেচনা থেকে করতে হয়। সুতরাং এখানে রেস্ট্রিক্টেড থাকতে হবে যাতে করে কেউ কখনো আমরা না করতে পারি। তা সাধারণভাবে এটা হলেই ভালো যে আমাদের মতো দেশগুলোতে
কথায় কথায় গণভোটে না যেতে পারলেই হয়তো ভালো হতো। কিন্তু আমাদের অভিজ্ঞতায় যেটা দেখি তাতে হচ্ছে যে সংসদ, আশা করি আগামীতে সেটা হবে না, আমরা সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। তারপরেও এই সংসদের 2/3 এইটা তো থাকাই জরুরি, এটা প্রথম কথা। আর আমরা যেহেতু এখনো পর্যন্ত মনে করি যে এক কক্ষ বিশিষ্ট সংসদ হওয়া দরকার এবং সেটা একটা কার্যকর সংসদ, এই কথাটাই বারবার বলতে হচ্ছে যে সুতরাং সেইখানে 2/3 এবং সুনির্দিষ্ট কিছু বিষয়ের জন্য প্রয়োজন বোধে গণভোটের বিষয়টাকে আমরা একমত। এইখানে একটা দৃষ্টি আকর্ষণ করছি, যদিও আমি হয়তো সুনির্দিষ্ট করে এই সময় বলতে পারছি না, একটু হিসাবটা করতে যেও পারছি না। সেটা হচ্ছে আমাদের কতগুলো মৌলিক অধিকারের কথা বলা হচ্ছে, সেটা আমরা জানি যে সেই মৌলিক অধিকার কোনো সময় যাতে খর্ব না হয়, সেক্ষেত্রেও পারবে না এইরকম কোনো সুনির্দিষ্ট বিধানের কথা বলতে আমরা পারি কিনা সেটাই। যেমন আমাদের সংবিধানে এখানে 18টা মৌলিক অধিকারের কথা বলা আছে। সাধারণত খর্ব হওয়ার কথাটা আমি দেখছি না, কিন্তু এটা যেইটার সাথে প্রয়োজনে যুক্ত হবে। কিন্তু এইটা যদি কেউ কখনো খর্ব করতে চায়, কথাটা উঠছে কারণ আমাদের নানা অপশন, পজিটিভ নেগেটিভ সবটাও ভেবে রাখা যেতে পারে, রাখতেই হবে। তা সেই রকমের কোনো পয়েন্ট যদি এখানে যুক্ত করার থাকে সেটাও করা দরকার বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ইরফান হোসেন প্রিন্স। আমি সাধনা মহল আমজনতার দল তাকে আমন্ত্রণ জানাচ্ছি। কথা বলবেন মাওলানা ইউসুফ আশরাফ। আমি আসলে লিখেই পাঠিয়েছিলাম যাতে এই সময়টা বাঁচানো যায়। তারপর ছোট করে বলি যে আমাদের দলের পক্ষ থেকে সংবিধান সংশোধনের পুরো প্রক্রিয়াটিকে যত বেশি রেস্ট্রিক্ট করা যায় এইবারের পরে তত সেটার পক্ষেই আমরা। আর নিম্নকক্ষের 2/3 সমর্থন প্লাস যেসব ক্ষেত্রে ভীষণ জরুরি ইস্যু থাকবে, কেউ যদি মনে করে যে না আমরা তত্ত্বাবধায়ক সরকারটা গত 20 বছর দরকার ছিল, এখন দরকার নেই, এই ধরনের কোনো ইস্যু আসলে অবশ্যই আমরা গণভোটের পক্ষে। দ্বিতীয়ত উচ্চকক্ষ তো এখনো বাস্তবতা দেখেনি, কিন্তু যদি বাস্তবতা দেখে তাহলে গণভোটের প্রয়োজন হয়তো বা নাও হতে পারে, যেহেতু একবার ফিল্টার হয়ে আসবে নিচে থেকে, সেক্ষেত্রে হয়তো বা নাও থাকতে পারে। আর একটা সংযোজনী দিয়ে দিয়ে 1 মিনিটে ব্রেকে কথা হচ্ছিল অনেকের সঙ্গে, আমাদের দলে তারেক ভাই যেটা মিন করতে চেয়েছেন যে পিআর তো ভয়ঙ্কর, আসলে ওনার এক্সপ্রেশনটা এমন, আমরা যেটুকু আলাপ করে পরবর্তীতে আসলাম সেটা হচ্ছে উচ্চ কক্ষ যখন হবে, নিম্ন কক্ষ যদি পিআরের বিষয়টা যদি না থাকে বাস্তবে, আমি বাস্তবটা চিন্তা করে বলছি, তাহলে উচ্চ কক্ষে পিআরটাকে আমরা আসলে আমলে নিতে পারি। এক, দ্বিতীয় তাহলে একটা ব্যালেন্স এবং একটা বৈচিত্র্য থাকলেও থাকতে পারে, এটা জাস্ট প্রস্তাবনা। আর যে আমরা শুধু রাজনৈতিক প্রতিনিধিত্ব সাথে আবার আমাদের যে সিভিল সোসাইটিরও তো একটা কম্বিনেশন লাগবে, সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখলাম যে এটা 70-30 হলে আমার মনে হয় যে প্রপোর্শনটা 70% নির্বাচিত পিআরের বেসিসে, 30% সিভিল সোসাইটি থেকে। এটা জাস্ট একটা প্রস্তাবনা। ধন্যবাদ। আমি আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবং এরপরে কথা বলবেন জনাব সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আসসালামু আলাইকুম। সংবিধান সংশোধনের বিষয়ে আমরা মনে করি সংবিধান হলো একটা জাতীয় সম্পদ। তো জাতীয় সম্পদ হিসেবে এটা যতটুকু জাতীয় ঐক্যমত গঠন করা যায় ততই চেষ্টা করা দরকার। তো এই জন্য আমাদের প্রস্তাব হলো, যদি সংবিধান সংশোধন করতে হলে যদি উচ্চ কক্ষ গঠিত হয় তাহলে নিম্ন কক্ষে উঠার থাকতে হবে 2/3 সমর্থন, এবং উচ্চ কক্ষে আমরা আগে বলছিলাম 2/3 সিম্পল মেজরিটি যদি হয় তারপরেও এটা পাশ করানো যেতে পারে। এবং সংবিধানের মৌলিক বিষয়গুলো যদি সংশোধন করতে হয় তাহলে সেটা গণভোটে দিতে হবে। আরেকটা বিষয় হলো, যদি কোনো দলের নির্বাচনী ইশতেহারে
কোনো বিষয় সংশোধনের ব্যাপারে ঘোষণা করা হয় এবং সে দল নির্বাচিত হইয়া সংসদে আসে এবং 2/3 আসন পায়, তাহলে এই সমস্ত সংশোধনের জন্য গণভোটের কোনো প্রয়োজন নাই। ধন্যবাদ। ধন্যবাদ মাওলানা ইউসুফ আশরাফ। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব সাইফুল হক ভাইকে, সাধারণ সম্পাদক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং এর পরে কথা বলবেন ব্যারিস্টার সানি আব্দুল হক। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, কমিশনের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি দুঃখিত সকালের অধিবেশনে আসতে পারিনি, আমাদের কিছু আগের কর্মসূচির জন্য। আমি সরাসরি আলোচনা শুনতে পারিনি, কিন্তু আমি কিছুটা ব্রিফ নেবার চেষ্টা করেছি। এরপর থেকে আপনার যথেষ্ট স্ট্রং প্রতিনিধিত্ব ছিল, সেটা ছিল, কিন্তু আমি একই সাথে বাসা থেকে বেরোনোর মুখে আমাদের সভার সভাপতির বক্তব্য স্ক্রলে দেখছিলাম। আমি তাকে জানিয়েছি, দেখে আমি যথেষ্ট উদ্বিগ্ন হয়েছি, এবং তিনি আমাদের প্রতি অবিচার করিলেন কিনা, তিনি যথেষ্ট শক্ত কথা তিনি বলেছেন। তিনি এ পর্যন্ত যুক্তি দিয়ে প্রস্তুত করে নানাভাবে তিনি চেষ্টা করছেন আমাদেরকে সহমতে বা কাছাকাছি ঐক্যমতে আনানোর জন্য, কিন্তু আজকে তার বক্তব্যটা একটু ব্যতিক্রমী মনে হয়েছে। আমি টেলিভিশন স্ক্রলে আমি যেটুকু দেখে এসেছি, সরাসরি শোনার সুযোগ হয়নি। তাকে আমি আমার অনুভূতিটা আমি আসার পরপরই তাকে আমি এটা জানিয়েছি। সরাসরি যে আলোচনা আজকের, এটা আমরা সবাই জানি যে আমাদের এখানে সংবিধান সংশোধনের অভিজ্ঞতাটা সুখকর নয়। অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি কোন প্রেক্ষিতে ক্ষমতাসীন দল তাদের রাজনৈতিক প্রশাসনিক কর্তৃত্বকে পাকাপোক্ত করবার জন্য আর সংবিধানের অধিকাংশ সংশোধনগুলো এই জায়গা থেকে আনা হয়েছে, এবং 74 সালে বাকশাল যেভাবে এই সংশোধনে আনা হয়েছিল, মাত্র কয়েক মিনিটের মধ্যে কোনো আলাপ আলোচনা কোনো ছাড়াই এরকম আরো কিছু অতিরিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। এবং আমাদের গত 15 বছরের দুর্ভোগ দুর্গতি, এগুলো হচ্ছে সাংবিধানিকভাবে ওই উত্তরাধিকারের একটা বহিঃপ্রকাশ। এগুলো বিবেচনার মধ্যে আমাদের রাখা দরকার। আরেকটা হচ্ছে, আমি আমার রাজনৈতিক সচেতনতার পর থেকে বাংলাদেশে যে কটা গণভোট দেখেছি, কোনো গণভোটেরই এটারও কোনো সুখকর কোনো অভিজ্ঞতা না। যে উদ্দেশ্যে গণভোটটা করা হয়, যেটা একটু আগে এনসিপির আমাদের বন্ধুরা বলার চেষ্টা করলেন, নাগরিকদের একটা গণতান্ত্রিক মতামত, নাগরিকদের চিন্তার একটা রিফ্লেকশন থাকবে, আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ থাকবে। গণভোটগুলো অধিকাংশ ক্ষেত্রে যারা ক্ষমতায় থাকেন, একসময় রাষ্ট্রপতি, পরবর্তীকালে সরকার, তাদের ইচ্ছার প্রতিফলনটা অনেকটা গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণভোটের পক্ষে বিশাল সংখ্যাগরিষ্ঠতায় পারলে তারা 100তে 100 তারা বলতেন। তো এরকম অভিজ্ঞতা আমাদের আছে, ফলে গণভোটের অভিজ্ঞতাটা বাংলাদেশের দিক থেকে খুব ভালো অভিজ্ঞতা নয়। এগুলো একটু হিসাবের মধ্যে বিবেচনায় রাখা দরকার। আপনারা এখানে সরাসরি সংবিধানের সংশোধনের ব্যাপারে যেটা বলেছেন, আমরা আমাদের মতামত আপনাদের কাছে আগেই জানিয়েছিলাম যে আমাদের নিম্নকক্ষের যেটা বলা হচ্ছে 2/3, এটা একটা সাধারণ বিধান, তার সাথে আমরা একমত। আর উচ্চ কক্ষের ব্যাপারে আমি এখনো আশা করতে চাই যে আমরা উচ্চ কক্ষের ব্যাপারে আমরা একটা সাধারণ ঐক্যমতের জায়গাটা আমরা আসতে পারবো, যেহেতু বিপুল অধিকাংশই এ ব্যাপারে আমাদের ঐক্যমত আছে। 31 দফাতেও আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা আমরা যুগপথে দীর্ঘদিন রাজপথে ছিলাম, উচ্চকক্ষের ব্যাপারে আমাদের একটা পাবলিক কমিটমেন্ট আছে, আমাদের অবস্থান আছে, সেটা অনেক আগে থেকে। সুতরাং নীতিগতভাবে দেশবাসী কিন্তু একভাবে
এবং অন্যান্য দল যারা নিজেরা রাজপথে ছিলেন তাদেরও অধিকাংশের, তাদেরও একটা বড় অংশের উচ্চ কক্ষের ব্যাপারে তাদের অবস্থান আছে। তো সেই জায়গা থেকে মনে করি আমি ধরে নিচ্ছি যে উচ্চ কক্ষে এখানে আমাদের প্রস্তাব হচ্ছে যে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যদি এটা হয়, আর সেক্ষেত্রে গণভোটের কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা যে ব্যাখ্যাটা দিয়েছেন, দুটো পরিষদের, একটা যদি জাতীয় সংসদ বলি, আরেকটা যদি জাতীয় সংসদ, একটা সংসদ একটা পরিষদ, তাহলে মনে করি এটা যথেষ্ট। আর এখানে যেটা বললেন গণভোটের ক্ষেত্রে সুনির্দিষ্ট কয়েকটি অনুচ্ছেদের জন্য গণভোট দ্বাদশ অনুরূপ 8, 48, 56, 142 এটা সুনির্দিষ্ট করা আছে। এগুলো এটা একটা বিবেচনার প্রশ্ন এখানে আছে। আমি এই সুযোগে দুটো প্রশ্ন একটু উত্থাপন করতে চাই খুব সংক্ষেপে। একটা, ইতিমধ্যে আমাদের বাসুদের সম্পাদক এবং সিপিবির সম্পাদক তারা যে কথাটা বললেন যে কোথায় এটা যুক্ত করা যাবে, কিভাবে যুক্ত করা যাবে, বা এটাকে আরো স্পষ্ট করার সুযোগ আছে কিনা। কোন সরকার জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী কোন ধরনের আইন প্রণয়ন করা যাবে না। শব্দটা আরেকবার একটু দেখে নেওয়া যেতে পারে কোথায় কিভাবে এটাকে আছে। এটার সাথে যেটা আমরা, আপনার নিশ্চয় মনে আছে, আমি প্রফেসর আলী রিয়াজের উদ্দেশ্যে প্রথম যে বক্তব্যটা আমরা দেই, সে বক্তব্যে আমাদের একটা সার কথা ছিল, রাষ্ট্র তার কোনো নাগরিককে রাজনৈতিক বিশ্বাস, ধর্ম বিশ্বাস বা সাংস্কৃতিক বিশ্বাস বা জীবনধারার জন্য নাগরিকের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ক্ষেত্রে কোনো পার্থক্য, কোনো বিভাজন তৈরি করবে না। এটা একটা বেসিক একটা প্রিন্সিপাল হিসাবে এটাকে সুনির্দিষ্টকরণ দরকার। এটা আমি প্রফেসর আলী রিয়াজকে প্রথম যে চিঠিটা আমি ওনাকে লিখি, এটা একেবারে সার কথা ছিল এই জায়গাটা। পরে এটাকে আমরা ব্যাখ্যা করেছি নানাভাবে। এটা আমি কমিশনকে বলতে চাই, এটা আপনারা একটু চিন্তা করবেন এখন কিভাবে আছে, কোথায় কিভাবে এই বক্তব্যের সাথে কেউ দ্বিমত করবেন এটা আমি মনে করছি না। তো এর ফলে আপনার সংস্কারের খুব গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক হচ্ছে এই জায়গাটা। আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে অনেকেরই অভিজ্ঞতা আছে। মার্কিন যে ফেডারেলিস্ট যে এখনো টিকে আছে, সম্ভবত একটা বড় কারণ হচ্ছে কিন্তু এটা। ফলে নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে এই জায়গাটা তাদের যে একটা গ্যারান্টি ক্লজের যে প্রশ্নটা, তো এগুলো আপনারা নিশ্চয়ই বিবেচনা করবেন। আর এইটুকু হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ জনাব সাইফুল হক। আমি আমন্ত্রণ জানাচ্ছি এবি পার্টির জনাব সানি আব্দুল হককে, এবং এরপরে কথা বলবেন ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক গণফোরাম। ধন্যবাদ। হাউসের ভিতরে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভিতরে বিষয়ে একটা ক্লিয়ার অ্যাপ্রিহেনশন আছে, শুধু হাউসের মধ্যেই কনফাইন না। মানুষও আসলে সাংবিধানিক পরিবর্তনকে এখন একটা ভীতির জায়গা বলে মনে করে আর কি, একটা অ্যাপ্রিহেনশন আছে ক্লিয়ারলি। তো এর কারণও আছে, বিকজ অফ আওয়ার প্রিভিয়াস ব্যাড এক্সপিরিয়েন্স, এটা তো বাস্তবতা। তো এখন কনস্টিটিউশনাল প্রভিশন আর যে অর্ডিনারি লেজিসলেশন, এটা যে দুটো আলাদা বিষয়। মনস্তাত্ত্বিকভাবে আমরা এটাকে একমত করে দেখছি কিনা এটা ভাববার বিষয়। কারণ কনস্টিটিউশনাল প্রভিশন ইজ মেন্ট টু বি ইন্টেলিজেন্ট। এটা কঠিন হবে, এটা সুপরিবর্তনীয় একেবারে হবে না, এটাই এক্সপেক্টেড। এবং এটার জন্য যে বোথ হাউসের যে 2/3 মেজরিটি দরকার, প্লাস রেফারেন্ডাম গণভোটের আয়োজন করা দরকার, এটাই বোধহয় বেশি কাম্য হবে। বিকজ ল্যাটিন একটা এক্সপ্রেশন আছে আর কি, যে নোভাস অ্যাক্টাস ইন্টারভেনিয়েন্স, যেটা নিউ ইন্টারভেনিং অ্যাক্ট। যে আমরা একটা সেটেল কনস্টিটিউশন নিয়ে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করলাম। তো এটা যদি কোনো একটা ইন্টারভেনিং অ্যাক্ট না হয়, একটা ট্রিগারিং ইভেন্ট যদি তৈরি না হয়, তাহলে কনস্টিটিউশনের মৌলিক কোনো একটা জায়গায় পরিবর্তনের
প্রশ্ন কেন আসছে, নিশ্চয়ই একটা ইন্টারভিউইং অ্যাক্ট বা ট্রিগারিং ইভেন্ট থাকতে হবে, এবং এই ট্রিগারিং ইভেন্টকে ফয়সালা করার জন্য আমরা যারা পিপল রিপ্রেজেন্টেটিভ হব বা হতে চাই বা যারা হবেন পার্লামেন্টে, একটা পন্থা থাকতে হবে যেটার মাধ্যমে দে মাস্ট রিটার্ন টু দ্য পিপল। কারণ এই ট্রিগারিং ইভেন্টকে রিজলভ করার জন্য পিপলের এঙ্গেজমেন্ট প্রয়োজন আছে, এই জন্য যে রেফারেন্ডামটা থাকার প্রয়োজন আছে বলে বোধ করছি। আরেকটা বিষয় যে সাইফুল ভাই বা ফিরোজ ভাই বিশেষ করে প্রথমের দিকে বললেন যে মৌলিক অধিকারের বিষয়গুলো যেন কাইন্ড অফ নন অ্যামেন্ডেবল হয়, এরকম একটা প্রভিশন রাখা। দেখুন, এটা আমি বুঝতে পারছি আপনি কোন স্পিরিট থেকে এই কথাটা বলেছেন, কিন্তু যেহেতু এটা ডিভাইন স্ক্রিপচার না, বেদ, গীতা, বাইবেল, কোরআনিক প্রভিশন না, এটাকে একেবারে পুরো নন অ্যামেন্ডেবল করে দেওয়াটা কিন্তু এই মনস্তত্ত্বটা অসাংবিধানিক বলে মনে করি। উইথ ডিউ রেসপেক্ট বলছি ফিরোজ ভাই। কেন? দেখুন, আমি একটা তাত্ত্বিক আলোচনায় যাব না, একজন বিখ্যাত ফ্রেঞ্চ লিগাল জুরিস্ট আছেন, ফিলোসফার আলবার্ট ভ্যান ডাইসি, উনি 1885 একটা বই লিখেছিলেন কনস্টিটিউশনের উপরে, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য ল অফ কনস্টিটিউশন। তো ওইখানে ওনার একটা ডাইসির একটা বিখ্যাত থিওরি আছে, তিনটা প্রিন্সিপাল। একটা হচ্ছে the parliament is not bound by its predecessors and it cannot bind its successors. That is a general provision of মানে একটা কনস্টিটিউশনাল লয়ের একটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা প্রিন্সিপাল। তো আমি যদি কোনো কনস্টিটিউশনাল প্রভিশনকে এমন স্ট্রিনজেন্ট করে দেই, এমন তকমা স্ট্যাটাস দিয়ে দেই, ইট ইজ নন অ্যামেন্ডেবল, এটা ডিভাইন স্ক্রিপচারের স্ট্যাটাস লাভ করে, তাহলে এটা কিন্তু ওই যে আমি কি হচ্ছে, ইন ইফেক্ট আমি যে পার্লামেন্ট এই স্ট্যাটাসটা দিয়েছে তার ডিসিশনের দ্বারা আমি বাউন্ড হয়ে যাচ্ছি, এবং আমি যে কাজটা করছি এখন এটা আমার সাকসেসরকে আমি বাইন্ড করছি। ইট ইজ আ ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড একটা কনস্টিটিউশনাল প্রভিশনের একটা ব্যত্যয় ঘটবে বলে মনে করি। এই জন্য একটা কনভেনশন আকারে থাকবেই, আমরা সব কিছুই মানে 2+2=4 এরকম একেবারে মানে হাত পা বেঁধে হিসেবে আমাদের তো পলিটিক্যাল র্যামিফিকেশনের রাস্তার ওপেন থাকা দরকার। সময়ের দিকে একটু স্যার আমি 30 সেকেন্ডে শেষ করব। তো এই জন্য মনে করি যে এটা একেবারে কনস্টিটিউশনালাইজ না করে এটা একটা পলিটিক্যাল প্রাইস যাতে পে করতে হয়, যারা এটা করবে, যে মৌলিক অধিকার পরিপন্থী করে আইন করবে তাদেরকে পলিটিক্যাল প্রাইস দিতে হবে, এই রাস্তাটা খোলা রাখা দরকার, কিন্তু এটা করা সংবিধান সম্মত হবে বলে মনে করি না। ধন্যবাদ। আপনি নন অ্যামেন্ডেবিলিটির কথা বলছেন, কিন্তু যদি গণভোটের প্রভিশন অ্যাকসেপ্টেড হয়, গণভোটের মধ্যে যে সমস্ত কারণে গণভোট করতে হবে তার মধ্যে কি এটা ইনক্লুড করা যায় যে আসলে ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত যে কোনো রকম সংশোধনীর ক্ষেত্রে গণভোট করতে হবে, মানে অ্যামাং দ্য লিস্ট অফ দি মানে আর্টিকেলস এটা যুক্ত করার ব্যাপারে যদি প্রস্তাব থাকে তাহলে কি সেটার ব্যাপারে আপনার কোনো মত আছে? আইডিয়াল পজিশন যে রেফারেন্ডাম যদি হয় তাহলে তো মোস্ট পার্টিসিপেটরি হয়, এটা আইডিয়াল পজিশন। ঠিক আছে, কারণ আগের যেটা 12th অ্যামেন্ডমেন্টের যে লিস্ট সেখানে সেটা নাই, কিন্তু সেই জন্য আমি বললাম সেটা নাই। আমরা যে লিস্টটা দিয়েছি এক্সাম্পল হিসেবে, সেখানেও নাই, সে কারণে আমি প্রশ্নটা তুললাম আর কি। ওনারা যেটা অ্যাটার্নিটি ক্লজের কথা বলছেন সেটা অন্য আলোচনায়, কমপ্লিটলি ডিফারেন্ট আলোচনা অ্যাটার্নিটি ক্লজের প্রশ্নটা। আমরা এখন প্রিসাইসলি আলোচনা করছি কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট নিয়ে, আর কিছুই না। ফিরোজ ভাইয়ের সাথে আমি ডাবল চেক করে নিয়েছি আর কি, যে উনি যেটা বলেছেন ব্যাপারটা কি ওই আমি যদি সঠিক বুঝে থাকি অ্যাড্রেস করেছি না, এটার মধ্যে কন্টেস্টেশন, ওটা অন্য বিষয় নিয়ে বলেছেন, এটা ওনার পজিশন। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব সানি আব্দুল হক। সালাউদ্দিন ভাই আমাকে ধরিয়ে দিলেন, আমি নিজে ঠিক চেক করিনি যে আর্টিকেল 206 আছে অলরেডি, যে মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন করা যাবে না, এবং ডেফিনেটলি সেটা সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা নিশ্চয়ই প্রযোজ্য হবে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার
মৌলিক অধিকার পরিপন্থী হলেও টোটাল মেজরিটিতে পাশ করা যাবে। সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, দ্বিতীয় সংশোধনী। থ্যাংক ইউ আপনি বলার জন্য। আমি জাস্ট ক্লিয়ার করার জন্য, আর্টিকেল 7 হচ্ছে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন। এটার কন্ট্রারি কোনো ল করা যাবে না, কনস্টিটিউশন সরাসরি। 7 ক এবং 7 খ মানে 7 AB নামে আমরা যেটা জানি, এইটা যেটা আওয়ামী লীগ সরকারের সময় করেছিল সেটা যে আনকনস্টিটিউশনাল অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, নাল এন্ড ভয়েড, এটা নাই। হ্যাঁ, বাই দি কোর্ট, এবং সেটা 15th অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ ওখানে হয়ে গেছে, যে 6টা প্রভিশন অ্যাবলিশড হয়ে গেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে। তার মধ্যে ছিল যে প্রিয়াম্বল এবং প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, অ্যাকসেপ্টিং দি প্রভিশন অফ দি 141 যেটা ইমার্জেন্সি, এটা ছাড়া সাবজেক্ট টু দ্যাট, এটা এগুলো চেঞ্জ করা যাবে না। এইরকম একটা মানে আনকনস্টিটিউশনাল তার অ্যামেন্ডমেন্ট ছিল। ইট ইজ অলরেডি নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার হয়ে গেছে আর কি। এখন ওই জায়গাতে আর যাওয়ার দরকার নেই। আর যেটা আর্টিকেল 26 আমি বলছি, সেটা হচ্ছে যে মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন ঘোষণা মানে করে সেটা আনকনস্টিটিউশনাল। এটা একদম কোর্টে গেলেই 1-2 সেটা তারা রিজেক্ট করে দিবে আর কি। তো সুতরাং ওই মৌলিক অধিকারের পরিপন্থী আইন করা যাবে না, এটা রাখার কোনো প্রয়োজন নেই। ইটস অলরেডি এমবডিড দেয়ার। প্রশ্ন আসে, আমরা যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রশ্নে আছি এখন, সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের 2/3 মেজরিটিতে লোয়ার হাউসে যদি সেকেন্ড মানে আপার হাউস না হয়, সেই ক্ষেত্রে অথবা আপার হাউস হওয়ার আগ পর্যন্ত 2/3 মেজরিটি, এখানে তো আমার মনে হয় কোনো কারো দ্বিমত নেই। তারপরেও যে সমস্ত বিধানগুলো চেঞ্জ করতে গেলে প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56 and 142 ইটসেলফ, এগুলো অ্যামেন্ড করতে গেলে যে গণভোট লাগবে, সেটা দ্বাদশ সংশোধনীটা বহাল হয়েছে একই ভার্ডিক্টের মধ্য দিয়ে। এখন এর যদি মানে এর বাইরে যদি আমাদের কোনো বক্তব্য না থাকে, আমরা মনে হয় এটা নিয়ে আর বিতর্ক করার দরকার নাই আর কি। সেটা আমি হাউস সেকেন্ড সেশন শুরু হওয়ার আগেই রিয়াজ ভাইকে একটুখানি মানে বলেছিলাম আর কি, কমপ্লিমেন্ট করেছিলাম। থ্যাংক ইউ। সেটা আমাদের প্রস্তাবে আছে, যেহেতু ফ্লোরে এই বিষয়টা আসে নাই, সেজন্য আমি বলতে পারি আপনারা যদি ইচ্ছা করেন যে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু বহাল হয়েছে, আমরা ধরে নিতে পারি আর্টিকেল 58 ক এবং ক 2 পরিচ্ছেদ, সেটা তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিধান। এই দুই বিধানে যেহেতু আবার একটু আপনারা সংশোধন করতে চাচ্ছেন, তারপরও আর্টিকেল তো সেম থাকবে। এই দুইটা আর্টিকেলে যদি কোনো অ্যামেন্ডমেন্ট আসে, সেইটাও যাতে আমরা গণভোটে দেই, এই বিধানটা যুক্ত করলে মনে হয় আমাদের আলোচনাটা ফ্রুটফুল হয়। এটা আমারও প্রস্তাব, যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানে কোনো রকম যদি অ্যামেন্ডমেন্ট ফিউচার পার্লামেন্টে কেউ করে, সেটা অবশ্যই গণভোটের মধ্যে ইনক্লুড করা যেতে পারে, যেগুলো আছে আর কি, প্রিয়াম্বল, আর্টিকেল 8, 48, 56, 142 প্লাস 58 ক এবং ক 2 পরিচ্ছেদ। এখানে কোনো পরিবর্তন আসলে গণভোটে যেতে হবে। এই দুইটা আর্টিকেল আপনারা যুক্ত করতে পারেন যদি হাউস উপযুক্ত মনে করে। থ্যাংক ইউ। ধন্যবাদ সারাদিন ভাই। আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনি মনে হচ্ছে মাননীয় সহসভাপতি কিছু বলবেন। আমার মনে হয় এই আলোচনাটা আর বিশেষ কিছু যুক্ত করার না থাকলে আমরা কনক্লুড করে নেক্সট ইস্যুতে যাই, যতটুকু আগানো যায়। একজন মাত্র আছেন। আচ্ছা, তাহলে ওই একজন উনি যদি ইচ্ছে না করেন আর কি, সিট না করেন আর কি, তাহলে মাননীয় সভাপতি, আমি মানে যেটা বলতে চেয়েছিলাম তার পুরো অধিকাংশটাই শোনা যাচ্ছে, অধিকাংশটাই জনাব সালাউদ্দিন আহমেদ ক্লিয়ার করেছেন। আর আমি একটা জিনিস বলি, যেটা হচ্ছে যে আমাদের সংবিধান এর প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন, যিনি আমাদের গণফোরামের প্রতিষ্ঠাতা। তা আমরা সংবিধান নিয়ে কথা উঠলে বিভিন্ন সময়ে আমরা কিছু বিষয়ে আপত্তি করলে অনেক সময় মনে করা হয় যে ডক্টর কামাল হোসেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন,
এই জন্য গণফোরাম চাই না যে সংবিধানে হাত দেওয়া হোক। আসলে কিন্তু তা না। আমরা বরাবরই বলেছি এবং গত বছর সংবিধান দিবসে ডক্টর কামাল হোসেন তিনি সরাসরি উপস্থিত থেকে বলেছেন যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে এবং এই ঐক্যমত্য কমিশন দায়িত্ব নেওয়ার পরে প্রথম যখন ডক্টর কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করেন সেই সময় ডক্টর কামাল হোসেন এটা সংবিধান সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন যখন দেখা করেন তখনও ডক্টর কামাল হোসেন তাদেরকে বলেছিলেন যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যেতে পারে। কিন্তু অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি কোন দল ক্ষমতায় টিকে থাকতে তাদের প্রয়োজনে কিংবা ব্যক্তির ইচ্ছায় সংবিধান সংশোধন করা হয়েছে, সেখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না। সেই জন্যই সংবিধান সংশোধনের ব্যাপারে আমরা কিছুটা জনগণের কর্তৃত্ব কিংবা পাবলিক ভয়েস এটা আমরা চেয়েছি। সেই ক্ষেত্রে সংবিধান সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেটার সাথে খুব বেশি দ্বিমত করার সুযোগ থাকে না। তারপরে আমি আজকের এই সবাই আমরা যেমন সংবিধানের মূলনীতি, তারপরে এই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা রক্ত দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য তার ব্যক্তির ইচ্ছায় সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। সেই জন্য এই মৌলিক বিষয়গুলোর ব্যাপারে অবশ্যই জনগণের কাছ থেকে গণভোট হোক বা জনগণের সরাসরি মতামতের প্রক্রিয়াটা আমাদের এই কমিশন থেকে আসা উচিত, যেটা সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে। তো ধন্যবাদ, এটা আমার প্রস্তাব। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলাম। আমি সারাদিন যে ব্যাখ্যা দিচ্ছি এটার সাথে আমি একমত। তো বলতে বাধ্য হচ্ছে এই জন্য গতকালকে আমাদের বিরোধী দলীয় ইমার্জেন্সির ব্যাপারে যে প্রস্তাব ছিল সেখানে আমি প্রস্তাব করেছিলাম বিরোধী দলীয় নেতা বা ডেপুটি নেতা সংযুক্ত হওয়া উচিত, যেটা আপনারা গ্রহণ করেছেন। ওইখানে সারাদিন ভাই আমাকে সমর্থন দিচ্ছিল, ওইটা এখন স্মরণ করা দিচ্ছে। তো বলছে আমি যেহেতু ওটাতে স্মরণ করা দিচ্ছি আমি ধন্যবাদ পাইতে পারতাম, তা আজকে আমার তো আপনার সমর্থন দেন, আমি সেই হিসাবে সদ্বোধ করে দিলাম আমাকে কারোর প্রতি আর ঋণী না থাকে। ঋণী থাকতে রাজি না। ঋণ তাহলে পরিশোধ হয়ে যায় মাননীয় সহসভাপতি। আজকে তাহলে আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনা যেখানে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে একটু একাংশ আমরা একমত হয়েছি। সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে বিদ্যমান ব্যবস্থা সেটা পরিবর্তন করার কথা বলা হচ্ছে, ঠিক তো এখন প্রস্তাবিত সংশোধনী যেহেতু আপার হাউসের বিষয়টা নির্ধারিত হয়নি, কিন্তু আমরা এটা সকলেই এগ্রি করছি যে সংসদের 2/3 সমর্থন লাগবে এবং যদি শুধুমাত্র নিম্নকক্ষ থাকে অর্থাৎ বর্তমান, তাহলে গণভোটের প্রভিশনসটার ব্যাপারে একমত আছে। আমি কি জায়গায় যে সমস্ত সেই ক্ষেত্রে গণভোটের ব্যাপারে একমত, সেক্ষেত্রে গণভোটের সুনির্দিষ্ট কয়েকটা অনুচ্ছেদের ব্যাপারে গণভোট অনুষ্ঠান কথা বলা হচ্ছে, ব্ল্যাঙ্কেট ভাবে নয়। তার মধ্যে 8, 48, 56, 58 ক যখন রেস্টোর হবে, আমি এইখানে সারাদিনের সাথে উইথ ডিউ রেসপেক্ট একটু ডিগ্রি করি, যেটা কমপ্লিট সারাদিনে বলছেন যে
হয়ে গেছে। যেহেতু এটা রিভিউ আছে, আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে আমাদের আর একটু অপেক্ষা করতে হবে। তো সারাদিন আমাকে এক কথা ধরে নিচ্ছেন, আমিও পজিটিভ ধরে নিচ্ছি, কিন্তু আমি বলতে পারছি না যে আমার কথাটা হচ্ছে যে 58 যখন রেস্টোর্ড হবে, যদি রেস্টোর্ড হয়, ভাই যদি রিভিউ তো এটা নাকচও হয়, লেজিসলেচারের ক্ষমতা আছে সেটা আবার লেজিসলেশন করার। এক্স্যাক্টলি সেটাই আপনি ধরে নেন যেহেতু হাউসে কেয়ারটেকারের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কেয়ারটেকার ইজ গোইং টু বি রেস্টোর্ড। অতএব যখন কেয়ারটেকার রেস্টোর্ড হবে, সেই যে ফর্মেই হোক রেস্টোর্ড কেয়ারটেকার, সেইটা যেন গণভোটে ভবিষ্যতে যে কোনো রকম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তন করার ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে। এইটা আমরা বলছি যে লিস্ট আমরা দেবো, সেটা আমাদের ফলে আমরা এখন এই জায়গায় একমত হচ্ছি যে সকলে মনে করেন যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে নিম্নকক্ষ অথবা উচ্চকক্ষ না হওয়া পর্যন্ত পরিস্থিতিতে 2/3 অনুমোদন লাগবে এবং গণভোটের বিধান করতে হবে, এবং গণভোটের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে প্রস্তাবনা 8, 48, 56, 58 এবং 142 সংশোধনের প্রশ্ন, এগুলির ব্যাপারে অবশ্যই গণভোটের বিধান থাকতে হবে। আমরা এই জায়গায় একমত, তাই কি? এটা কি ঠিক আছে? আমি তাহলে এইভাবেই বলবো প্রেসকে। কেউ কি নোট নিয়েছেন? জি না, সেক্ষেত্রে আমি একটু শেষ করি এই কারণে আমরা এইটুকু তো এগ্রি করে আমরা বলছি, কিন্তু আমি এখন পর্যন্ত এটাকে ঐকমত্যের জায়গা বলছি না, কারণ যেহেতু আপার হাউসের জায়গাটা রিজলভ হয় নাই, আপার হাউসের রেজলিউশন তার একটা ইমপ্লিকেশন এখানে থাকতে পারে, তাই তো? আপার হাউসের একটু তার লাগবে। আমরা এখন যেটা বলছি সেটা হচ্ছে যে যদি কেবলমাত্র জাতীয় সংসদ থাকে, অথবা যদি উচ্চকক্ষ ভবিষ্যতে গঠিত না হওয়া পর্যন্ত সংবিধানের সংশোধনের ক্ষেত্রে জাতীয় সংসদের 2/3 সমর্থন এবং গণভোটের বিধান থাকতে হবে, তবে গণভোটের বিধানগুলি সুনির্দিষ্ট কয়েকটি অনুচ্ছেদের ক্ষেত্রে, এগুলি হচ্ছে প্রস্তাবনা 8, 48, 56, 58 এবং 142। এইটুকু আমি বলছি। আপার হাউজের ব্যাপারে একটা তো আমরা মনে হয় যে কি বলে অধিকাংশের মতামত যেটা পেয়েছি যে আপার হাউস যদি হয় তাহলে সেখানে সিম্পল মেজরিটিতে তাহলে সেটা হতে পারে। কিন্তু দুইটা সমস্যা আছে এই ক্ষেত্রে। আপনি সকলের যদি সেটা আপার হাউস যদি গৃহীত হয়, না আমরা যদি মধ্যে না গিয়ে এখন পর্যন্ত এই জায়গাটাতেই থাকি যতটুকু আমরা নিশ্চিত, কারণ আপার হাউসের আলোচনা আপার হাউস হইলেও কেয়ারটেকার থাকবে, আপার হাউস না হইলেও কেয়ারটেকার থাকবে। এই বিষয়ে কেয়ারটেকার ভিতরে কারো কোনো কেয়ারটেকার থাকছে। সুতরাং কেয়ারটেকারে যদি ভবিষ্যতে কেউ অ্যামেন্ডমেন্ট করতে চায় তাহলে এটা গণভোটে যেতে হবে। আপনি এখন সুতরাং সাবজেক্ট আপার হাউস তো বলারই দরকার, হোক বা না হোক কেয়ারটেকার থাকবে। না না, শুধু সাবজেক্ট টু আপার হচ্ছে এই কারণে যে আপার হাউসে 2/3 লাগবে না, যদি আপার হাউস হয় সেটা সিম্পল মেজরিটি না 2/3। আপার হাউসে যাই হোক না কেন তারপরেও গণভোট লাগবে। সেটা গণভোটের বিধানটার ব্যাপারে এটা হচ্ছে যে কোনো অবস্থাতেই সুনির্দিষ্টভাবে যে সমস্ত মানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট লাগবে। যেগুলোর মধ্যে এখনকার যেগুলো আছে মানে আমরা স্পেসিফাই করে বলি প্রস্তাবনা 8, 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যা অনুচ্ছেদ 58 ক দিয়ে যুক্ত হবে। আমার একটা প্রশ্ন ছিল, ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জুলাই চার্টার
করতেছি সেটাও কি এইভাবেই হবে? মানে একটা তো আলাপ আছে যে এইগুলি আসলে ইমপ্লিমেন্টেশন হবে, এটা কি এটার অংশ? এইটাই কি আমার সিদ্ধান্ত নিয়ে ফেললাম? না, যখন আসবে ওইখানে হচ্ছে যে সংসদে সেটা আমরা যাচ্ছি না, সেখানে আপনি তুলছেন, আমি তুলি নেই, জাস্ট ক্লারিফাই করলাম। মানে যে কে যেন কালকে দুই দিকে চুলের সমস্যা বলা হচ্ছিল, সেই জন্য আমি দুইটাই বন্ধ করে দেন, তো ওইরকম অবস্থা। ওই আলোচনাটা এখন করবেন না। আজকে আমরা যেখানে একমত হয়েছি সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কারের ক্ষেত্রে উচ্চকক্ষ যদি প্রতিষ্ঠিত না হয় বা উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হবার আগে পর্যন্ত সংবিধান সংশোধনের জন্য গণভোটের প্রয়োজন 2/3 এবং গণভোটের প্রয়োজন হবে। গণভোটের যে ব্যবস্থা যেগুলো সেগুলি হচ্ছে স্পেসিফিক প্রস্তাবনা 8, 48, 56, 142 এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা অনুচ্ছেদ 58-তে যুক্ত থাকবে। ঠিক আছে, এটা কি লিঙ্ক? আমি এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে বলা হয়েছে যদি উচ্চকক্ষ না হয়, নিম্নকক্ষে 2/3 এবং এতেও যদি না হয় তাহলে গণভোট। এই তো গণভোটের ভোটে কি নিম্নকক্ষে 2/3 এবং গণভোট 2/3 এবং গণভোট। নিম্নকক্ষটা কেমন হবে এই আলোচনা এজেন্ডাই তো আসলো না, তাহলে আপনি কেমন করে 2/3 আগে ফাইনাল করে ফেলে যাচ্ছে? নিম্নকক্ষটা কেমনে হবে এটা তো আপনি বললেন না, কাজে এই বিষয়টা তো আলোচনা আসতে হবে। নিম্নকক্ষটা কেমন হবে, 2/3টা কেমন? আর নিম্নকক্ষ থাকবে তো, হ্যাঁ, একটা নিম্নকক্ষ থাকবে, নিম্নকক্ষ থাকবে, কিন্তু আমরা এই আলোচনা এখন যাচ্ছি না। আপনি যে আলোচনাটা তুলতে চাচ্ছেন এটা এজেন্ডা এখন নাই, এই মুহূর্তে আমরা যাচ্ছি না। হ্যাঁ, আর তারপরে আমরা 2টা গণভোট দেখেছি দেশ স্বাধীনতার পরে, 53 বছর 2টা গণভোট দেখেছি। না, 2টা না, অনেকগুলো গণভোট হচ্ছে, সেই আলোচনা আমরা যাবো না, কারণ আমরা এই আলোচনাগুলি করবার পরে এই জায়গায় আসলাম। অনেকগুলো গণভোট কয়টা দিকে? 2টাই তো গণভোট দেখছি আমরা। আপনারা দুটো গণভোট দেখেছেন, আমি অন্তত পক্ষে 3টা দেখেছি। 3টে আমার চেয়ে বেশি বয়সে, কারণ গণভোট 2টা দেখে, একটা জিয়া রহমানের সময়, একটা জেনারেল এরশাদের সময়, একটা 74 মুহূর্তের পরে। কিন্তু আমি 3টে দেখে দিচ্ছি, কিন্তু আমরা যে গণভোট দেখেছি, গণভোটের নামে কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। এখন সত্যিকার যে গণভোট, জনমতের প্রতিফলন কিন্তু এখানে কখনোই ঘটে নাই। করতে চাচ্ছেন, আপনি কি গণভোটের ব্যাপারে আপত্তি করতে চাচ্ছেন? হ্যাঁ, গণভোটটা হয় না, হ্যাঁ, ক্রেডিবল হয়। আপনি তো একবার শেষ করতে, এবং জনগণের মতামতের প্রতিফলন ঘটে। গণভোট বাই ডেফিনিশন তাই, তাহলে শুধু গণভোটে জনগণের প্রতিফলন ঘটে, প্রতিবার নির্বাচন লিখলে তো আপনাকে লিখতে হবে। ফলে যেটা ইমপ্লাইড বাই ডেফিনিশন সেটার মধ্যে অ্যাডজেক্টিভ যুক্ত করার ইচ্ছে নেই। আমরা এখানে কনক্লুড করেছি, আনফরচুনেটলি আমাকে এখন বলতে হচ্ছে যে আপনি যদি আনটিল এন্ড আনলেস আপনি এটাকে রিসেন্ট করতে চান, তাহলে আমাদের আলোচনাটা এখানে শেষ হয়ে যাচ্ছে। না, আমি যেটা না, এটা আমি এই রুলিংটা দিতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আলোচনা করার পরে যেখানে আমরা আসলাম সেখানে যদি আমরা বেসিক গণভোটের নিচে নিয়ে আলোচনা করতে শুরু করি, তাহলে আগামীকাল ভোট পর্যন্ত আমাদের থাকতে হবে। এইটা না হলে ওই যেমন বললাম, গড়পড়া গরু শীতের মেয়াদ দেখলে ভয় পায়। আমরা যে গণভোট দেখেছি, সেই গণভোট তো প্রহসনের গণভোট দেখেছি, সত্যিকারের তো গণভোট দেখি নাই। কাজে আবার যদি এ ধরনের প্রহসনের গণভোট হয়, সেই গণভোটের জাতি আকাঙ্ক্ষা তো হবে না। তো না, আপনি এই অপ্রয়োজনীয় আলোচনা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ হচ্ছে যে আমরা তো ধরে নিচ্ছি বাংলাদেশ আগামীতে এই জায়গায় থাকবে না, সেই কারণেই তো এত আলোচনা। এখন এই আলোচনা আমরা যাব না, সব রকম এখন বাধ্য হচ্ছি খুব ক্লিয়ার কাট মুলতবি ঘোষণা করার জন্য। আজকের এই আলোচনা শেষ, এরপর আমি এই আলোচনা শুনতে চাচ্ছি না। থ্যাংক ইউ। আজকের জন্য আলোচনা আমরা মুলতবি করছি, কারণ হচ্ছে যে অলরেডি 4টা বাজে, নতুন বিষয় তুলে এই আলোচনা করা যাবে না। অতএব আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা রোববার আমরা চেষ্টা করব, আমি কমিশনের পক্ষ থেকে আপনাদের অনুরোধ করছি, আগামী সপ্তাহটা খুব ক্রিটিক্যাল, কারণ আমাদের অনেক বিষয়ে আমাদের দিক থেকে বক্তব্য থাকবে। আমরা চেষ্টা করব, আপনারা চেষ্টা করুন,
5 দিনই যুক্ত করা যায় কিনা, 5 দিন করা যায় কিনা। আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 5 দিন আমরা আলোচনা করব। আপনারা সাংগঠনিকভাবে প্রস্তুতি রাখুন।